বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং অবিসংবাদিতভাবে বাংলাদেশের ইতিহাসে সেরা গোলরক্ষক আমিনুল হক বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, দীর্ঘদিনের না, অল্প সময়ের কিন্তু বেশ সংগ্রামী একটা রাজনৈতিক ক্যারিয়ারের মালিক আমিনুল হক আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন সরকার কর্তৃক। টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় ডাক পাইছেন। এইটা আমাদের জন্য একাধারে দারুণ একটা সুসংবাদ। একজন সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করা মানুষ, বাংলাদেশের একজন গোলরক্ষক যে একসময় ইউরোপের দৃষ্টি আকর্ষণ করতে পারছিল, এরকম একটা মানুষ যাকে নিয়ে আমরা গর্ব করছি, যার জেলে যাওয়া নিয়ে আমরা তীব্র দুঃখ পাইছি, ক্ষুব্ধ হয়েছি, সেই মানুষটা পুরস্কৃত হয়েছেন, সঠিক জায়গায় গেছেন। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের খবর। একই সঙ্গে খানিকটা শঙ্কার খবরও। স্পোর্টসম্যান, সাবেক ক্যাপ্টেন এবং আমিনুল হক যেরকম মানুষ বলে পরিচিত, তাতে তাকে নিয়ে কিছু শঙ্কারও সুযোগ আছে। আমরা আজকে আমিনুল হকের সম্ভাবনা এবং শঙ্কা, এরকম এটা সেমিনারের সাবজেক্ট বলে মনে হচ্ছে, এরকম একটা কন্টেন্ট করব যে আমিনুল হক যে এই চেয়ারটায় বসলেন, এতে স্পোর্টস কি কি উপকার পেতে পারে, যেটা একজন রাজনীতিবিদের মাধ্যমে হয়তো পেত না, এবং কি কি বিপদেরও সম্ভাবনা আছে, যেটা একজন রাজনীতিবিদ বা ক্রীড়া সংগঠক হলে হতো না। এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। কন্টেন্টের শুরুতেই একটু বলে নেই, জাতি হিসাবে আমরা ইতিহাসের প্রতি অত্যন্ত অশ্রদ্ধাশীল একটা জাতি, অত্যন্ত অশ্রদ্ধাশীল জাতি। আমিনুল হক তো অনেক পুরনো কথা আমাদের ইতিহাসের বিবেচনায়, মানে আমরা ইতিহাসে গত 24 ঘন্টার ওপাশে আর মনে রাখতে চাই না। এই ধরেন এখনই আমরা 5 আগস্টের কারা নায়ক সেটা ভুলতে বসছি। তো এই হয় আমরা 2 বছর আগে আমাদের জাতির জন্য কে কী করছে সেটা খুব সহজে ভুলে গিয়ে তাদের নামের পাশে নানা রকম বিশেষণ বসায় ফেলি। এখন এই অভিশাপ থেকে তো সহজে মুক্তি নাই। এই অভিশাপ থেকে আমিনুল হকেরও মুক্তি নাই। আমিনুল হক বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা 5 জন অ্যাথলেটের লিস্ট করলে অবশ্যই সেখানে থাকবেন। অবশ্যই সেখানে থাকবেন। মনে মুন্না, সাকিব আল হাসান, আমিনুল হক, সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন, এইরকম লিস্ট হবে তো সেখানে থাকবেন। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সেরা গোলরক্ষক। আমি আমিনুল হককে নিয়ে আলাদা কন্টেন্ট করছি যখন আসলে তৈলাক্ত কন্টেন্ট করার দরকার ছিল না, সেরকম সময়েই করছি। সেই কন্টেন্টের লিঙ্কটা আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখবেন যে কিভাবে তাকে নিয়ে ইউরোপের ছোট ছোট ক্লাব পর্যন্ত আগ্রহী হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যচক্রে ইউরোপে খেলা হয় নাই। কিভাবে সে নিজেকে এতটা সেরা করে ফেলছিল যে আমার মতে বাংলাদেশের ইতিহাসের 3য় বা 4র্থ সেরা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য জাতীয় দলে রেগুলার চান্সই পেত না। শুধুমাত্র আমিনুল ভাই ইনজুরিতে পড়লে বিপ্লব দা গোল পোস্টের নিচে দাঁড়াতো। সেই বিপ্লব ভট্টাচার্য হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় আমিনুল ভক্তদের একজন। এটা তাদের খেলোয়াড়ি জীবন থেকে দুই বন্ধুর দারুণ সম্পর্ক। অথচ বিপ্লবদার ক্যারিয়ারটাই কিন্তু বিকশিত হলো না, অত বড় কিপার হওয়া সত্ত্বেও শুধু আমিনুল ভাইয়ের সময় জন্ম নিছে। এটাতেই বোঝা যায় আমিনুল ভাই খেলোয়াড় এবং মানুষ হিসেবে ওই সময় কত বড় ছিল। সেই আমিনুল হকরে আমরা এখন ছোট ছোট কিছু ঘটনা দেখে জাজ করে ফেলি। ছোট ছোট কিছু ঘটনা দেখে পলিটিক্যাল মোটিভেটেড জাজমেন্টও আছে, আর হচ্ছে জেলিফিশের জাতের জাজমেন্টও আছে। দুইটা মিলায় খুব বিরক্তিকর এই ব্যাপারগুলা। সে কেন ক্রিকেট নিয়ে কথা বলল, সে কেন অমুক করলো, সে কেন তমুক করলো। ভাই ফুটবলের মানুষ হলেও সে তো নিজের ভবিষ্যৎ তখনই ভবিষ্যৎ ক্রীড়ামন্ত্রী হিসাবে দেখতে পাচ্ছে। সে তো জানে তার দলের চেয়ারম্যান কি ভাবতেছেন, ফলে সে তো ক্রিকেট নিয়ে কথা বলবেই। এবং ওই সময় ক্রিকেটের একের পর এক ইস্যু, সে নির্বাচনী প্রচারণায় বেরোচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে তাকে, সাংবাদিকরাও জানে যে হয়তো সামনেই উনি ক্রীড়ামন্ত্রী হবেন, ওনাকে জিজ্ঞেস করার দরকার। তখন তো ফুটবলে কোনো ইস্যু নাই, থাকলে নিশ্চয়ই কথা বলতো। এটা আজকে ফুটবল নিয়ে কথা বলছেন, গতকালকেই ফুটবল নিয়ে কথা বলছেন, নিশ্চয়ই তাবিতাওয়ালার সঙ্গে বসে ফুটবল নিয়েও একটা প্ল্যানিং করবেন। ফুটবল নিয়ে তার কিছু আপত্তির জায়গা আছে, সেটা আমরা জানি, সেগুলো নিশ্চয়ই সংস্কার হবে। যাই হোক, আমরা আমিনুল হককে নিয়ে, আমিনুল হক কে কী এবং তার জাস্টিফাই করার জন্য আজকে বসিনি। আমরা মূলত আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়াটা স্পোর্টসের জন্য ভালো কি মন্দ, এটা মূলত আমরা আলোচনা করব। যে একজন টপ অ্যাথলেট যখন এরকম রাজনৈতিক একটা চেয়ারে বসেন, মন্ত্রী তো একটা রাজনৈতিক চেয়ার, মন্ত্রিত্ব, প্রতিমন্ত্রিত্ব, এই চেয়ারে বসেন, সেটার আসরটা কি পড়ে সারা পৃথিবীর থেকে, এই আমাদের কি শিক্ষা পাই আমরা, এই জায়গায় সুবিধাটা কি হয়, অসুবিধাটা কি হয়। প্রথমে সুবিধাগুলো বলি। সর্বপ্রথমে সুবিধা হচ্ছে স্পোর্টসকে একেবারে দারুণভাবে হাতের তালুর মতো চেনা।
স্পোর্টসকে একজন টপ স্পোর্টসম্যান যে 20 বছর 25 বছর দেশে স্পোর্টস করছে, সেটা যে স্পোর্টসই করুক, যদি খোখোও করে, সে বাংলাদেশের স্পোর্টসকে যতটা চেনে, কোনো ক্রীড়া সংগঠক, কোনো রাজনীতিবিদ, কোনো আমলা তা চেনে না। কারণ ওই ধুলোর মধ্যে স্পোর্টসের যে গন্ধ, ওটা আপনি টিভির সামনে বসে পত্রিকা ঘেঁটে সেমিনার করে রিসার্চ পেপার পড়ে জীবনেও বুঝতে পারবেন না। ওটা শুধু ধুলোর মানুষটাই বুঝতে পারে। ফলে স্পোর্টসম্যানরাই স্পোর্টসের নারী নক্ষত্র জানে, একেবারে নারী নক্ষত্র। ওই যে আপনারা বলেন না যে আমিনুল ফুটবলের মানুষ, ক্রিকেট নিয়ে কথা বলে কেন? এক ডিরেক্টর এটা নিয়ে নাকি, বিসিবির এক ডিরেক্টর এটা নিয়ে নাকি হাসাহাসি করছিল, সে আবার এখন আমিনুল ভাইয়ের শুভেচ্ছা জানানোর জন্য বারবার ফোন দিচ্ছে, কিন্তু আমিনুল ভাই নাকি ধরতেছে না। যাই হোক, এটা পড়লাম ফেসবুকে, ফান অ্যাপ। বাট আমিনুল ভাই ক্রিকেট নিয়েও যতটা জানে, আমি মোটামুটি নিশ্চিত এই বোর্ডের বা বিভিন্ন সময় বোর্ডের ডিরেক্টররা অনেকেই জানে না। এইটা আগে মাথায় ঢুকাতে পারলে আপনাদের জন্য লাইফটা ইজি হবে, অনেক ইজি হবে। আমিনুল হক যখন ফুটবল খেলছেন, আমিনুল হক তো ক্লাবের হয়ে ফুটবল খেলছেন। দেখেন, বছরে 8 থেকে 9 মাস এরা ক্লাবে কাটাইছে। ক্লাবে কার পাশে থাকছে? আপনার আমার পাশে তো থাকে নাই। ক্লাবে ওই পাশাপাশি রুমে ক্রিকেটারের পাশেই থাকছে, হকি খেলোয়াড়ের পাশেই থাকছে। একটা ক্রিকেট খেলোয়াড়ের জীবনে কী কী ক্রাইসিস আসে, কেন সে সময় মতো পেমেন্টটা পাচ্ছে না, উইকেটে কী ঝামেলা, এটা রাত জেগে আমিনুল আর ওই সমকালীন ক্রিকেটার তারাই গল্প করছে। আমিনুল আর মাশরাফি বসে গল্প করছে, আমার সঙ্গেও করে নাই, আপনার সঙ্গেও করে নাই। ফলে আমিনুল ক্রিকেট নিয়ে যে ধারণা রাখে, ওটা আমার চেয়ে অনেক ভালো, এটা নিশ্চিত থাকতে পারেন। আমি সারা বছর ক্রিকেট নিয়ে বকবক করে ওই জায়গায় যেতে পারবো না, কারণ তারা একটা চেইনের মধ্যে থাকে। আমরা যেরকম ফুটবল ক্রিকেট আলাদা করে ফেলি না, ফুটবল আর ক্রিকেটারদের অন্তত আমিনুল হকদের সময় পর্যন্ত এত আলাদা ছিল না। হ্যাঁ, এখন পেশাদারিত্ব অনেক বেশি, পরস্পরের দেখা সাক্ষাৎ অনেক কম হয়। এখন খেলোয়াড়রা ক্লাব ভবনে খুব একটা থাকে না, যার যার বাসা থেকে দিয়ে গিয়ে খেলে। ফুটবলাররা কম বেশি থাকে ক্লাব ভবনে, কিন্তু ক্রিকেটাররা তো অলমোস্ট এখন সবার নিজের বাসা, ফ্ল্যাট। ফলে এখন আর ক্রিকেটার ফুটবলাররা ওরকম এক রুমে 3-4 জন মিলে থাকে না। আগে দেখা যেত আবাহনী ক্লাব বা মোহামেডান ক্লাবের কথা যদি ধরেন, একটা রুমের মধ্যে বা ব্রাদার্সে একটা রুমের মধ্যে দেখা যাবে যে বিপ্লব দা আছে, আমিনুল আছে, আর একজন ক্রিকেটার আছে, আর একজন হয়তো হকি খেলোয়াড় আছে। এই 4 জনে একসঙ্গে আছে। বিশ্বাস করেন, এরকম একটা লাইফ লিড করতো। সারা রাত তারা কি করতো? সারা রাত নিশ্চয়ই সন্ধ্যা হলে ঘুমায় পড়তো না, সারা রাত এই খেলার গল্প গুজবই করতো। আমি নিজে এই বিভিন্ন সময়ে হকি খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় মিলায় এইসব ক্লাবে গিয়ে গিয়ে আড্ডা দিচ্ছে। দেখছি যে এইসব আড্ডায় সব খেলার লোকেরা বসে। ফলে এরা স্পোর্টসের নারী নক্ষত্র যত বোঝে, টপ অ্যাথলেটরা, এইটা আমরা বুঝবো না, একজন রাজনীতিবিদ বুঝবে না, একজন আমলা বুঝবে না, একজন ক্রীড়া সংগঠক বুঝবে না। ফলে এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে এরা স্পোর্টসের ডিমান্ডটা কী, স্পোর্টস কী চায়, স্পোর্টসের ভাষা কী, স্পোর্টস আগামীতে আগায় নিয়ে যেতে গেলে লং টার্মে কী চিন্তা করতে হবে, শর্ট টার্মে কী করতে হবে, এটা স্পোর্টসম্যানরাই সবচেয়ে ভালো বোঝে। ফলে একজন স্পোর্টসম্যান স্পোর্টসের সর্বোচ্চ চেয়ারে বসাটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। সবচেয়ে বড় প্রাপ্তি যে সে প্রত্যেকটা খেলা বুঝবে, যে খেলার লোকই হোক না কেন। একজন সাঁতারুই যদি ওখানে বসেন, সব খেলা বুঝবে। এর চেয়ে ভালো সমাধান না নাই। এই পয়েন্টটার দিকে যদি দেখেন যে স্পোর্টস নিয়ে কে সবচেয়ে ভালো ভাববে এবং স্পোর্টসকে সবচেয়ে স্পোর্টসের ভাষায় সে কে সবচেয়ে ভালো বুঝবে, যে কোনো স্পোর্টসম্যান, এটা হচ্ছে সেরা সমাধান। 2 নম্বর সুবিধা হচ্ছে স্পোর্টসম্যানদের একটা মহা সুবিধা। স্পোর্টসম্যানরা আমাদের দেশে কাঠামোতে, স্পোর্টসম্যানরা তো স্পোর্টসের প্রাণ, কিন্তু আমাদের দেশের কাঠামোটা এমনভাবে তৈরি এবং এমন একটা ভাবমূর্তিতে তৈরি যে স্পোর্টসম্যানরা এখানে হচ্ছে প্রজা, আর রাজা হচ্ছেন সংগঠকরা, রাজা হচ্ছেন নেতারা। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট ভেঙে দিতে আসলে ওই চেয়ারে একজন যোগ্য স্পোর্টসম্যান থাকলে এটা খুব সুবিধা হয়। এমপ্যাথিক একটা পলিসিতে তিনি আগাইতে পারেন। যখন একজন স্পোর্টসম্যান ওই চেয়ারটায় বসেন, তার কাছে কিন্তু রাজা স্পোর্টসম্যানরা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। একজন স্পোর্টসম্যানের ইনজুরি, একজন স্পোর্টসম্যান পেমেন্ট পাচ্ছে না ঠিকমতো, একজন স্পোর্টসম্যানের রিহাবের সমস্যা, একজন স্পোর্টসম্যানের অমুক তমুক নানা রকম সমস্যা থাকে। এই ব্যাপারগুলো যত ভালো আরেকজন স্পোর্টসম্যান বুঝতে পারবে, স্পোর্টসম্যান বুঝতে পারবে, এটা আর কেউ পারবে না। ফলে স্পোর্টসম্যানদের জন্য এটা বলা যায় একটা স্বর্গরাজ্য তৈরি হয়।
একজন স্পোর্টসম্যান যখন এরকম একটা চেয়ারে বসেন, এটাও স্পোর্টসের জন্য বিরাট একটা প্রাপ্তি আমিনুল হকের এই চেয়ারে বসাটা। স্পোর্টসম্যান, বিশেষত এক্স ন্যাশনাল ক্যাপ্টেন যখন মন্ত্রিত্ব পান, তখন সারা পৃথিবীতে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল দর কষাকষি এবং ইন্টারন্যাশনাল ইমেজ ওই দেশটার একটু বেড়ে যায় স্পোর্টসে। সেটা আমি আপনাকে একটা সিম্পলি বলি যে ফিফার কোনো একটা অনুষ্ঠানে যদি একটা পরাশক্তি দেশের প্রেসিডেন্ট হাজির হন, আর একেবারে নগণ্য একটা দেশ, বাংলাদেশের মতো একটা দেশ যাদের বিশ্ব ফুটবলে কোনো নামই নাই, এরকম দেশেরও ন্যাশনাল ক্যাপ্টেন হাজির হয়, দুজনের ভিতরে কে বেশি গুরুত্ব পায় জানেন? কে বড় মানে গুরুত্বপূর্ণ চেয়ারটা পায়? ওই ন্যাশনাল ক্যাপ্টেনটা। এটা কিন্তু ফিফা, আইসিসি এরা খুব গুরুত্বের সঙ্গে দেখে। যে কোনো ধরনের ন্যাশনাল ক্যাপ্টেন যার যার ডিসিপ্লিনের একটা ইন্টারন্যাশনাল গুরুত্ব পায় স্পোর্টসের দর কষাকষিতে, কথা বলায়। আপনারা জানেন যে একসময় ফিফা টেকনিক্যাল কমিটিতে পেলে এবং সালাউদ্দিন ভাই একসঙ্গে ছিলেন। তো পেলে সালাউদ্দিন ভাইকে বলতেন যে পেলেরে দেখলে সালাউদ্দিন ভাই খুব জড়সড় হয়ে যেতেন। সালাউদ্দিন ভাই এটা নিজে গল্প করছেন বা সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে যারা ওই বিভিন্নবার গেছেন তারা গল্প করছেন। তো জড়সড় হয়ে গেলে পেলে বলতেন যে তুমিও নাম্বার 10, আমিও নাম্বার 10। দেখেন এই যে রেসপেক্টটা ওই ফিফার ওই কমিটিগুলোতে থাকেনি হচ্ছে এরকম সব এক্স খেলোয়াড়রা। ফলে যখন বাংলাদেশের অনুদানের বিষয়ে আসবে, ফিফা থেকে বড় একটা প্রাপ্তির বিষয় আসবে, ওখানে যখন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে ফিফার কোনো পর্যায়ে আমিনুল হক কথা বলবে, ওই কথাটাকে তারা এক্স ক্যাপ্টেনের কথা হিসাবে নেবে। ওই কথাটার গুরুত্ব অনেক। দেখেন আজকে ইমরান খানকে দিয়ে যদি উদাহরণ দেন, ইমরান খান জেলে বসে যে কষ্টটা পাচ্ছিলেন, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। গতকালকে তার হয়ে কে কে চিঠি দিছে দেখছেন? সুনীল গাভাস্কার, কপিল দেব, ইয়ান বোথাম, মার্ক টেলর থেকে শুরু করে দুনিয়ার হেন কোনো ক্লাব লয়ার, হেন কোনো লিজেন্ড নাই যে তার মুক্তির জন্য, তার সুচিকিৎসার জন্য চিঠি দেয় নাই। সবাই এই চিঠিটায় সই করছে। এইটা ইমরান খানের বেলায় সত্যি, অর্জুনা রানাতুঙ্গার বেলায় সত্যি, আবার নেপালের ক্যাপ্টেনের বেলায় সত্যি। আজকে নেপালের ক্যাপ্টেন কোনো একটা বিপদে পড়লেও কিন্তু একই রকম ক্রিকেট কমিউনিটি ওইটা নিয়ে কনসার্ন হবে। এই জিনিসটা ইন্টারন্যাশনাল ইমেজ বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল দর কষাকষিতে খুব আগায় দেয়। যে কোনো ফেডারেশনের সঙ্গে, উনি যখন আইসিসির সঙ্গে কোনো দর কষাকষিতে যাবেন, তখন ওনাকে যখন পরিচয় করায় দেওয়া হবে যে এক্স ন্যাশনাল ক্যাপ্টেন অ্যান্ড স্টেট মিনিস্টার অফ বাংলাদেশ, তখন ওই এক্স ন্যাশনাল ক্যাপ্টেন এই ব্যাপারটায় আইসিসিও গুরুত্ব দিবে। এক্স ন্যাশনাল ক্যাপ্টেন তার মানে লোকটা বোঝে। এই ব্যাপারটা আমাদের স্পোর্টসকে খুব উপকৃত করবে। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে স্পোর্টসে বা যে কোনো মন্ত্রণালয়ে দ্রুত কাজ করার একটা বড় বাধা ব্যুরোক্রেসি। আমি ব্যুরোক্রেসিকে ছোট করতেছি না, কিন্তু ব্যুরোক্রেসি তো একটা বাধা। এই একটা জিনিস পাশ করাতে গেলে 10 টেবিল পার করো রে, 1000টা জবাব দাও রে, 1000বার এই ফিজিবিলিটি স্টাডি অমুক তমুক এইসব করতে করতেই দিন শেষ। প্রজেক্ট আর শেষ হয় না। প্রজেক্ট আর আসলে আলোর মুখ দেখে না। এইসব জায়গায় স্পোর্টসম্যানদের একটা ব্যাপার আছে, পাঞ্চ করে দেয়াল ভেঙে ফেলা। যে ভাই সই একদিন এক জায়গায় বসে সবাই করেন তো, আমি জিনিসটা দেখতে চাই। ফলে এই যে দ্রুত কাজ বের করে আনার ব্যাপার, এটা ব্যুরোক্রেসিক যে প্রবলেমটা, এটাকে ভেঙে দিতে পারে। স্পোর্টসম্যানদের এই সুবিধাটা আছে সব জায়গায়। আমরা দেখছি যে স্পোর্টসম্যানরা যখন এই মন্ত্রিত্বের চেয়ারে বসে এই সুবিধা পাওয়া যায়। ওকে, সুবিধাগুলো এখানে শেষ করি এবং অসুবিধাটা ওই ব্যুরোক্রেসি দিয়ে শুরু করি। যে চ্যালেঞ্জটা কোথায় কোথায়, চ্যালেঞ্জের শুরুটাও কিন্তু ব্যুরোক্রেসিতে। যেমন বললাম, ব্যুরোক্রেসিরে ভাঙাটার একটা মেন্টালিটি থাকে স্পোর্টসম্যানদের। আবার এই ব্যুরোক্রেসি স্পোর্টসম্যানদের বা যারা দ্রুত কাজের রেজাল্ট পেতে চান, তাদের জন্য বিশাল একটা মাথা ব্যথার কারণ হয়ে যায়। কারণ যত যাই হোক, আপনি তো ব্যুরোক্রেসিরে পুরোপুরি পাশ কাটাতে পারবেন না। সেটাতে তো দেশ ধসে পড়বে। আপনি যদি ব্যুরোক্রেসিরে পাশ কাটাতে যান, তাহলে আইন ধসে পড়বে, সিস্টেম ধসে পড়বে। ব্যুরোক্রেসি তো আপনার লাগবেই। ব্যুরোক্রেসি তো আমাদের টিকায় রাখবে একটা দেশকে। ফলে ওটাকে পুরোপুরি পাশ কাটানো যাবে না। এখন ওই চক্করে পড়ে হতাশ হয়ে যাওয়া, আইনের বাইরে চলে যাওয়ার একটা ভয় থাকে। যে জিনিসটার খুব ভালো একটা প্রেসিডেন্স আমাদের চোখের সামনে আসেন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে আমার খুবই সহানুভূতি হয় এবং একটা কি বলবো, মানে কষ্ট লাগে ওনাকে নিয়ে। উনি যখন স্পোর্টস উপদেষ্টা হিসাবে কাজ শুরু করলেন, স্পোর্টস অ্যাডভাইজার হিসাবে, তখন ওনার ভিতরে অনেকগুলো ড্রিম ছিল যে এই করব, ওই করব, একটা এক্সেলেন্স সেন্টার করব, একটা অমুক করব, তমুক করব, সবগুলোই শুরু করছিলেন। কিন্তু আলটিমেটলি ব্যুরোক্রেসির সঙ্গে পেরে ওঠেন নাই। ব্যুরোক্রেসি ওনার কোনো একটা কাজে আলোর মুখ দেখতে দেয় নাই।
শেষ পর্যন্ত উনি যখন ক্রিকেট বোর্ডে সংস্কারের উদ্যোগ নিলেন, সংবিধান সংস্কার করব, অমুক করব, তমুক করব, ফারুক ভাইকে এনে বসালেন, তারপরে ফাহিম ভাইকে এনে বসালেন, দেখলেন ওই ব্যুরোক্রেসিতে আটকে যাচ্ছেন বারবার। পরে জেদ করে লোকটা ভাবলো যে ওনার পরে মেন্টালিটিটা এরকম হলো, ধর ব্যুরোক্রেসির ইয়ে করি, ব্যুরোক্রেসির ছুঁড়ে ফেলে উনি ওনার মতো করে করতে থাকলেন। এটাতে যেটা সমস্যা হয় যে আমি সব করে ফেলবো এবং ব্যুরোক্রেসিরে পাত্তা দিব না, আইনের পাত্তা দিব না, এটা করতে গিয়ে আপনি ফাইন লাইন অতিক্রম করে ফেলতে পারেন। ফাইন লাইন অতিক্রম করলেই আপনার গায়ে সিল পড়ে যাবে, আইন ভাঙা সিল। ঠিক যেটা এখন সাফার করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই লোকটা পুরো কাজটা কিন্তু সৎ উদ্দেশ্যে করছে, এইটা আমি সাক্ষী দিয়ে যাব সারা জীবন, কোনো দিন তার সামনাসামনি না দেখেও। ওটা দেখলে বোঝা যায় যে একটা লোকের কাজের ইন্টেনশন কি। সে বুলবুল ভাইয়ের কমিটিটা করা, ফারুক ভাইয়ের কমিটিটা করা, দুটোই করছিল মূলত ক্রিকেট স্ট্রাকচারে হাত দেওয়ার জন্য, যে ক্রিকেটে এই যে সিন্ডিকেটবাজি, তারপরে সংবিধান গঠনতন্ত্রের যে ঝামেলা, এগুলো ঠিক করব। কিন্তু করতে পারে নাই তো, বরং বুলবুল ভাইকে নির্বাচিত করে আনতে গিয়ে, ব্যুরোক্রেসিকে পাশ কাটাইতে গিয়ে আইনের ব্যত্যয় ঘটে গেছে। নির্বাচনটা অনেক ক্ষেত্রেই বেআইনি হয়ে গেছে। এখন সেটা শেষ পর্যন্ত আদালতে কি ঘোষিত হবে, আইসিসি কিভাবে নেবে, সেটা পরের কথা, কিন্তু হয়েছে তো। এখন এই যে হয়েছে, এই জন্য কিন্তু উনি ক্রাইম অ্যাক্ট করেন নাই, এমন না যে উনি কোনো ক্রাইম করতে গিয়ে ক্রাইম হয়েছে। এটা হয়েছে শুধুমাত্র একটা ভালো কাজ করবেন, উনি দ্রুত করবেন এটা করতে গিয়ে একটা আইনের ব্যত্যয় ঘটে গেছে। এই জিনিসটা স্পোর্টসম্যানদের ক্ষেত্রে আরও বেশি ঘটার চান্স। বিশেষ করে আমিনুল হককে আমি যতদূর চিনি, উনি হচ্ছেন তাৎক্ষণিক সমস্যার সমাধানে বিশ্বাসী। মানে ওনার সামনে কোনো প্রবলেম আসলে ওটাকে উনি বাসি হতে দেন না। এটা ওনার দপ্তরে একবার দুইবার যে গেছে সে এটা দেখছে। একজন লোক একটা রিক্সা চুরির অভিযোগ নিয়ে আসছে। কি কোথায় চুরি হচ্ছে? আচ্ছা ওই এলাকায়। ওই এলাকার ওসি সাহেবকে, ওই এলাকার এই সেক্রেটারি বলবে, ওসি সাহেবকে ফোন দেন তো। ওসি সাহেব, আপনার এলাকায় অমুক জায়গায় আমার একটা রিক্সাওয়ালার রিক্সা চুরি হয়েছে। আপনাদের সোর্সরা কি বলে আমার 15 মিনিটের ভিতরে জানান। 15 মিনিটের মধ্যে ওসি সাহেব ব্যাক করলো, সোর্স জানালো যে অমুক চোর এটার সঙ্গে ইনভলভ। সে সঙ্গে সঙ্গে তার ছেলেপেলেরে বলল যে ওখানে গিয়ে ওরে নিয়ে আয় আর পুলিশ ডাক। পুলিশও আসলো, আসলো, পুলিশে বললো যে আপনি এখনই ওরে অ্যারেস্ট করেন এবং আমার এই রিক্সাওয়ালার রিক্সা কেনার টাকা আদায় করে দেন। এই যে দ্রুত পদক্ষেপ নেওয়া, এটা রিক্সা চুরির ক্ষেত্রে করা যায়, স্পোর্টসে যায় না। স্পোর্টসে গেলেই আপনি ওই যে ফাইন লাইন অতিক্রম করে ফেললেন। দেখেন তার প্রথম প্রেস কনফারেন্সে যে জিনিসটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে সাংবাদিকরা ওখানে বলছেন যে আমাদের এন্ট্রি নিয়ে একটু বিসিবি ঝামেলা করছে, নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করছে। সাংবাদিকদের এই আবদার জানানোর যথেষ্ট ভালো জায়গা আমিনুল হক, সাংবাদিকদের দীর্ঘকালের সঙ্গী তিনি। আবার তিনিও সাংবাদিকতার পক্ষে থাকবেন, সাংবাদিকতা আরও উন্মুক্ত করার পক্ষে থাকবেন। ফলে এই অভিযোগটা অন্য যে কেউ শুনলে বলতো যে ঠিক আছে আমি দেখব, বলে সে ওই প্রেস কনফারেন্স শেষে তার মতো করে সেটা সলভ করতো। কিন্তু উনি কি করছেন, উনি ওই জায়গায় বসে প্রেস কনফারেন্সে বসে সিইওরে ফোন দিয়ে নির্দেশ দিয়েছেন। এখন এই ব্যাপারটা পপুলিস্ট হয়েছে, খুব সাংবাদিকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। সাংবাদিকরা দেখছে তাৎক্ষণিক সমস্যার সমাধান, অনিল কাপুর স্টাইলের ব্যাপার। কিন্তু ব্যাপারটা কিন্তু ফাইন লাইন ক্রস করে ফেলছে। এখন এই ব্যাপারটাকে কেউ যদি বলে বিসিবিতে সরকারি হস্তক্ষেপ, তাহলে আপনি না করতে পারবেন না, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু সৎ ছিল। একই রকম এরকম বহু জায়গায় আমিনুল ভাই যদি রাজনৈতিক এবং ফুটবলীয় জীবনে যেমন তার মূল মোটো ছিল যে কোনো মূল্যে বলটারে পোস্টে ঢুকতে দিব না, সেইটা যদি বেআইনি কিছু হয় রেফারি আছে, আর বেআইনি কিছু তো হবেই না। আমার মূল কাজ বল ঢুকতে দিব না, যা বাকি যা হয় হবে। এটার কাজ আমার, বক্সের ভিতর ফাউল করলেও এটার জন্য আমি কার্ড খাবো না মোস্ট প্রবাবলি, খুব সিভিয়ার ফাউল না হলে। কিন্তু এবং রাজনৈতিক জীবনে ওই যে দ্রুত রিক্সা চুরির সমাধান করে দিতে হবে। গরিব মানুষ না খেয়ে আছে, আগামী বেলায় তার খাবার কেনার টাকা জোগাড় করার আগেই যাতে রিক্সাটা তার হাতে পৌঁছায়। ফলে রাজনীতিবিদ এবং ফুটবলার হিসেবে তার দ্রুত সমস্যা সমাধানের একটা মেন্টালিটি আছে। এই জিনিসটা তার জন্য বুমেরাং হয়ে যেতে পারে, তাকে আইনের বাইরে ঠেলে দিতে পারে, তার গায়ে সিল পড়ে যেতে পারে যে সে স্বৈরতান্ত্রিক আচরণ করতেছে, সে অযথা হস্তক্ষেপ করতেছে। এই জিনিসটা তাকে বিপদে ফেলতে পারে। আমিনুল হকের জন্য আরেকটা গুরুতর যেটা চ্যালেঞ্জ হবে, এটা অন্য যে কোনো দেশের বড় স্পোর্টসম্যান মন্ত্রী হলে যা হয় তার চেয়ে বেশি হবে, সেটা হচ্ছে বায়াসনেস থেকে মুক্ত থাকার চ্যালেঞ্জ। এই বায়াসনেসটা স্বেচ্ছা বায়াসনেস আমি বলবো না, এই বায়াসনেসটা হয় কি ওভার অ্যাক্সেসেবল হন স্পোর্টস স্টাররা কার কাছে,
স্পোর্টসম্যানদের কাছে এবং জার্নালিস্টদের কাছে। এরা ভেরি ওপেন থাকেন। অন্তত যতদিন পর্যন্ত পলিটিক্স করছেন, যতদিন পর্যন্ত খেলোয়াড় ছিলেন। ফলে সবাই মনে করে আমাদের আমিনুল। আর উনিও সবাইকে মনে করবেন আমার। এই জায়গা থেকে ওনার একটা বায়াসনেস তৈরি হওয়ার ভয় থাকে। মানে নির্দিষ্ট স্পোর্টসের প্রতি, নির্দিষ্ট ব্যক্তির প্রতি, নির্দিষ্ট সংবাদ মাধ্যমের প্রতি এইসব জায়গায় বায়াসড হওয়ার ভয় থাকে। আমার ধারণা রাজনীতি শিখছেন তো, রাজনীতি করছেন তো। বেগম খালেদা জিয়াই তার জীবদ্দশায় বলছিলেন যে আমিনুল খুব অল্প সময়ে রাজনীতিবিদ হয়ে গেল, কারণ জেল খেটে ফেলছে, জেল খাটলে সে রাজনীতিবিদ হয়ে যায়। তো আমিনুল ভাই রাজনীতি করে আসছেন, তো আমার ধারণা এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। যদি না পারেন, এটা তাকে বিপদে ফেলতে পারে। বায়াসনেস তার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে, বিশেষত কনফার্মেশন বায়াসনেস। যে আগে থেকে স্পোর্টসম্যানরা তো সব কিছু নিয়ে যে ওই যে বললাম ধারণা আছে, ওই ধারণাটা আবার তাকে একটা কনফার্মেশনের দিকে নিয়ে যায়। যে ক্রিকেটে হচ্ছে তামিম ভালো, সাকিব ভালো, অমুক খারাপ, তমুক খারাপ, ফুটবলে অমুক ভালো, তমুক ভালো, আগে থেকে ডিসাইড করা। তারপরে ডিসিশন নেওয়া, জাস্ট চেয়ারে বসেই ডিসিশন নেওয়া। এইগুলো বিপজ্জনক, এগুলো বিপজ্জনক। তবে আমিনুল ভাইয়ের প্রথম প্রেস কনফারেন্স শুনে আমার তা মনে হয় নাই। কারণ প্রথম প্রেস কনফারেন্সে ওনার একটা প্রশ্নের উত্তরে খুবই কৌশলী মনে হয়েছে। মানে মন্ত্রী হওয়ার আগের দিন পর্যন্ত ওনার কথার বলা এবং মন্ত্রী হওয়ার পরে কথা বলার মধ্যে আমি দেখছি পরিবর্তন চলে আসছে। সেটা কিরকম, তারে ক্রিকেট বোর্ড নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছেন যে হ্যাঁ, ক্রিকেট বোর্ড নির্বাচনে একটা এই বেআইনি ঘটনা ঘটছে, আইনের ব্যত্যয় ঘটছে, এটা আমি আগেও বলছি, এখনও বলি। কিন্তু তার মানে এই না যে আমি এই পদে বসেই ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া বা এই জাতীয় কথাবার্তা বলতে পারবো। এটা বলার সুযোগ নেই। আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে বসবো, ক্রিকেট বোর্ডের সঙ্গে বসে আমি জানতে চাইবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, এগুলো তাদের কাছে জানতে চাইবো, তাদের সঙ্গে বসে সমাধান করব। তিনি একবারও বলেননি যে বোর্ড ভেঙে দেবো বা কিছু। যদি বা ভাঙতে চানও, হয়তো মনের ভিতরে আছে। কিন্তু এই যে কৌশলী হওয়াটা, এই কৌশলী হওয়াটাই বোঝায় যে রাজনীতি তারে বাকি স্পোর্টসম্যানদের চেয়ে একটু আলাদা করতে পারছে। বাকি স্পোর্টসম্যানরা এই বিপদটায় পড়ে, কনফার্মেশন বায়াসনেস এবং বায়াসনেস। হোপফুলি তার পজিটিভ নেগেটিভ কী কী হইতে পারে, মানে সম্ভাবনা এবং আশঙ্কা, এই দুটো ব্যাপার বলতে পারছি। আমি জানি না এর কোনটা কোনটা সত্যি হবে। এর বাইরে কোনো একটা রূপেও তিনি আবির্ভূত হতে পারেন, যে এর বাইরে খারাপও হইতে পারেন, এর বাইরে ভালোও হইতে পারেন। তবে আমরা প্রার্থনা করি যে ভালোটাই হোক। সবাইকে নিয়ে আগামী ৫ বছর আমিনুল হক যদি ভালোভাবে চলতে পারেন, আমাদের স্পোর্টস অত্যন্ত সম্ভাবনাময় একটা জায়গা, অত্যন্ত সম্ভাবনাময়। এই যে টিম গেমগুলোর পিছনে আমরা বেশি ব্যস্ত থাকি, তো আমাদের নীতি নির্ধারকরা, কর্মকর্তারা সবাই, দর্শক, সাংবাদিক সবাই টিম গেমগুলোর পিছনে ব্যস্ত থাকি। ওকে, টিম গেমগুলোকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। এরা ন্যাশনাল ফ্ল্যাগের জন্য দৃশ্যমান ফাইট অনেক বেশি করে। কিন্তু আমাদের দেশে ব্যাপক পরিমাণে সম্ভাবনা ইন্ডিভিজুয়াল গেমগুলাতে, শুটিং, আর্চারি, দাবা, এরকম ইন্ডিভিজুয়াল গেমগুলাতে। এইগুলাতে যদি ঠিকমতো কাজ করা যায়, আমাদের পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব, অনেক দূর, যেটা এখানে বসে আজকে আমরা কল্পনাও করতে পারি না। সেই পথটায় চলাটা শুরু হোক, চলাটা শুরু হোক। আমিনুল হকের জন্য শুভেচ্ছা থাকলো, আর দেশের স্পোর্টসের জন্য অনেক শুভকামনা, অনেক শুভকামনা।